This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। এখন ঠোঁট কাটার সময় আপনাদের সঙ্গে আমি রাজা চট্টোপাধ্যায়। কবি ঈশ্বরগুপ্ত সেই কবেই লিখে গেছেন, এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গে ভরা। আর রাজনীতির রঙ্গে রোজ রোজ নিত্য নতুন একটা করে ইস্যু। এই তো এখন ভুতুরে ভোটার নিয়েই পাড়া মাথায় তুলেছে বঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের চড়াসুর, পাল্টা গলা তুলছেন বিরোধীরাও। মানছি ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার জন্য রাজনীতির কচকচানি হবে, সেটাই চলছে। তবু সেই হট্টগোলে কোথাও কি আড়ালে পড়ে থাকছে অন্য কিছু গুরুত্বপূর্ণ ইস্যু, আম আদমির নিত্যদিনের হয়রানির ইস্যু। আমি ঠোঁট কাটা সেই সমস্ত ইস্যু সোজা কথায় সোজা ভাষায় বলবো, বলাটা আমার দায়িত্ব, আমার কর্তব্য। আপনারা এই যে টিভি9 বাংলার সামনে বসেছেন কি শুনতে? শুধু রাজনীতিকদের ঝগড়া? মোটেই নয়। আপনার হেঁসেল, আপনার মানিব্যাগ, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার পাড়ার রাস্তা, এগুলো ঠিক থাকছে কিনা এটা আপনাদের জানিয়ে দেওয়া আমাদের কর্তব্য। এবং আপনার স্বাস্থ্য, এই তো আলিপুরদুয়ারে কি হলো দেখুন না। আলিপুরদুয়ার হাসপাতালে ডায়ালিসিসের মেশিন খারাপ, তার বলি হলেন এক রোগিনী। 26 তারিখের ঘটনা। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ডায়ালিসিস করাতে পারেননি তিনি। সেখান থেকে তাকে যেতে হয়েছিল অসমের গোসাইগাঁও, ভাবুন, ভিন রাজ্যে। তারপর কোকরাঝাড় ঘুরে কোচবিহারে আবার ফেরেন তিনি, অর্থাৎ রোগীকে নিয়ে যাওয়া হয় অসম, আবার ফিরে আসে রোগীর পরিবার। সেখানেও ডায়ালিসিস হয়নি, চরম হয়রানি। শেষমেশ মৃত্যু হয় অনুরাধা তালুকদার নামের ওই রোগিনীর। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ডায়ালিসিস করাতে পারলে এই রোগীকে কি মরতে হতো? দেখুন, আলিপুরদুয়ারে 5টার মধ্যে 3টে ডায়ালিসিস মেশিন খারাপ মাসখানেক ধরে। ফলে বহু রোগীকেই ফিরে যেতে হচ্ছে, হয় যেতে হচ্ছে দূরের হাসপাতালে, কিংবা ডায়ালিসিস করাতে হচ্ছে অনেক টাকা দিয়ে প্রাইভেটে। সবার তো ট্যাকের জোর থাকে না। আমরা তো গরিবের কথা বলি, আমরা নিম্নবিত্ত মানুষের কথা বলি। গ্যাঁটের কড়ি খরচ করে যারা করাতে পারছেন ডায়ালিসিস তারা পারছেন, আর গরিব মরছে। সামর্থ্য নেই যাদের, বুঝতেই পারছেন তাদের কি অবস্থা। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ডায়ালিসিস মেশিন 5টা, তার মধ্যে 3টেই খারাপ। এত রোগীর চাপ সামাল দেওয়া সম্ভব হবে কি করে? ডায়ালিসিস করাতে এসে ফিরে যেতে হচ্ছে অনেককেই। সেখানেই টান পড়েছে পকেটে। কুচবিহারে গিয়ে করাচ্ছি প্রাইভেটে, প্রচুর টাকা খরচা। আমার মাসে সপ্তাহে লেগে গেল আমার 12,500 টাকা। এখন মাসে আমার তো প্রচুর টাকা লেগে যাচ্ছে, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। ডায়ালিসিস করতেই হবে, না হলে রোগীর শারীরিক সমস্যা বাড়বে। মেশিন খারাপ, ফলে ডায়ালিসিসের স্লট দেওয়া যাচ্ছে না। এখন তো এই মুহূর্তে 3টা মেশিনের প্রবলেম হয়েছে। পেশেন্টের চাপ কেমন? পেশেন্টের চাপ আছে, প্রতিদিনই এই পেশেন্ট আসছে? হ্যাঁ, পেশেন্ট হচ্ছে। 2টো মেশিন রানিং আছে, 2টো মেশিনে কনস্ট্যান্ট পেশেন্ট হচ্ছে। কিন্তু যেভাবে লোড পড়ছে, এই দুটোও যে আবার কখন বিগড়ে যায় তা বোঝা যাচ্ছে। এত লোককে করা সম্ভব হচ্ছে না। এবার হয়তো দেখা গেল কারো সপ্তাহে 3 দিন দরকার, সেক্ষেত্রে তাকে হয়তো ওই একটা স্লট দিতে পারছে, একদিন হচ্ছে, বাকি 2 দিন তাকে বাইরে করাতে হচ্ছে। প্রতিদিনই উপচে পড়ছে রোগীর ভিড়, তাহলে উপায়? ফালাকাটা সুপার স্পেশালিটি হসপিটালে 5টা মেশিন চালু হবার কথা, সেটা চালু হয়ে গেলেও আমাদের অনেক সুবিধে হবে। আর দিনহাটাতে যে সরকারি হাসপাতাল, সেখানে গতকাল 5টা মেশিন ডায়ালিসিস চালু হয়েছে। সেখানেও আমরা এখান থেকে জরুরি ভিত্তিতে কোনো রোগী যদি দিনহাটায় যেতে চান, তাহলে জেলা হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে সেখানে পাঠানোর ব্যবস্থা করবে। তাহলে আলিপুরদুয়ারে না হলে যেতে হবে দিনহাটা। রোগী সেই ধকল নিতে পারবে তো? রোগী রিসেন্টলি গত রবিবার দিন মারা গেছেন ডায়ালিসিস না পেয়ে, কারণ তার এই সিচুয়েশন ছিল না যে তাকে এখান থেকে কোচবিহার বা দিনহাটা, ওনার দিনহাটার একটা সলিউশন বলছেন যে দিনহাটা 5টা মেশিন আছে, সেখানে গিয়ে করান। কিন্তু কিছু কিছু পেশেন্টের এতটাই খারাপ অবস্থা আছে যাদেরকে এখান থেকে দিনহাটা নিয়ে যেতে গেলে গাড়িতেই তারা হয়তো শেষ হয়ে যাবে। দেখুন, নির্দিষ্ট দিনে ডায়ালিসিস করাতেই হয়, কোনো বিকল্প থাকে তার? মাসখানেক ধরে 3টে মেশিন খারাপ, বিকল্প কোনো ব্যবস্থাই করে উঠতে পারল না হাসপাতাল কর্তৃপক্ষ। সেদিন প্রশ্নটা উঠেছিল হাইকোর্টেও। দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত গ্রামের মথুরাপুরের একটা সরকারি স্বাস্থ্যকেন্দ্র, বহু পুরনো, 49 বছর আগের। সেখানকার যে স্বাস্থ্যকেন্দ্র,
তা একটা বেড বাড়ানো যায়নি। বেড সেই যখন শুরু হয়েছিল তখন যা ছিল সেই এখনো পর্যন্ত তাই আছে। রাজ্যের ভূমিকায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ক্ষোভ উগরে দিয়েছিলেন, অত্যন্ত অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি, এবং তিনি বলেছিলেন যে আপনারা পার্ক স্ট্রিটে আলো লাগিয়ে খুব গর্বে বুক ফোলান, অর্থাৎ সরকারকে বলেছিলেন। উৎসবে মেতে ওঠেন, চন্দননগরে লাইটিং করেন, রসগোল্লার জিআই ট্যাগ নিয়ে লাফালাফি করেন, এদিকে লোক মরে যাচ্ছে সেই খবর আপনাদের কাছে নেই। সত্যি তো, বিকল হয়ে যাওয়া ডায়ালিসিস মেশিন ঠিক করতে মাস ঘুরে গেল কেন? এটা তো প্রাথমিক স্বাস্থ্যের বিষয়, এর জবাব কে দেবে? এই সেদিনও তো বললেন মুখ্যমন্ত্রী, কত কথা বলেছিলেন, আর একবার মনে করিয়ে দিই আপনাদের। নারায়ণ, তোমাকে আমি বলবো আরেকটু সিরিয়াস হয়ে, তুমি বিশেষ করে তোমাকে আমি 8-10টা আইএস অফিসারও দিয়েছি, ডাক্তাররাও আছে, তোমাদের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন অলওয়েজ হয়। তোমরা নিজেদের যোগাযোগটা আরেকটু বৃদ্ধি করে সুন্দর করে তোমরা ভালো করে কাজ করো। অনেক কাজ হয়েছে স্বাস্থ্যে, কিন্তু একটা দুটো কাজের জন্য কেউ কেউ আমাদের নামে বদনাম করে। একটা দুটো কাজের জন্য সরকারের বদনাম হয়, আমরা কিন্তু বদনাম করছি না। এই খবরকে অগ্রাধিকার দিয়ে না দেখালে সেটা সংবাদ মাধ্যম, এটা TV9 বাংলা, তাই আমরা এটা টপ প্রায়োরিটি লিস্টে রেখেছি। 5টার মধ্যে 3টে ডায়ালিসিস মেশিন খারাপ, তবু তারই মধ্যে সুখবর যে হাসপাতালের জন্য 10টা নতুন মেশিন বরাদ্দ হয়েছে। কিন্তু বরাদ্দ হলেও সেই ডায়ালিসিস মেশিন ইনস্টল করা হচ্ছে না কেন, এই প্রশ্ন আমরা তুলছি। বলা হয়েছিল ফেব্রুয়ারির মধ্যেই কাজ হয়ে যাবে, কিন্তু এখনও সেই তিমিরেই। 10টা নতুন উন্নত মানের মেশিন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে দিচ্ছেন, তা ইতিমধ্যে রেডি হয়ে গেছে, শুধু জলের লাইনটার অপেক্ষা করছি আমরা আশা করছি আর কয়েকদিনের মধ্যেই স্থায়ী সমস্যার সমাধান হয়ে যাবে। মাত্র খোঁড়াখুড়ির কাজ চলছে জলের লাইনের জন্য, এখনো ট্যাঙ্কার আসা, ট্যাঙ্ক বসা, এগুলো টোটালটাই বাকি রয়েছে। এবং ইলেকট্রিকের ব্যাপারটা হচ্ছে, ইলেকট্রিক অফিস থেকে তারা এসেছিলেন, তারা তদারকি করে বলে গেছেন যখন ফান্ড আসবে সেই ফান্ড এলে আমরা ইলেকট্রিকের কানেকশনের ব্যবস্থা করব। তার মানে মাথা ঢাকতে গিয়ে পা বেরিয়ে পড়ছে। কবে জলের ট্যাঙ্ক বসবে, কবে ইলেকট্রিকের ব্যবস্থা হবে, স্পষ্ট উত্তর দিতে পারছেন না কর্তৃপক্ষ। আর কি, বিরোধীরা তো বলবেনই। কারণ বাংলার স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, তাই তার নেতৃত্বে বাংলার যে কটা দপ্তর চলছে তাকিয়ে দেখুন, সব ব্যর্থ। যেমন গোটা সরকার ব্যর্থ, পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে যে সমস্ত দপ্তর আছে, মন্ত্রক আছে, যেমন পুলিশ মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক, সেখানে চূড়ান্ত ব্যর্থতা। আমি কেন নিজের কাছে স্বাস্থ্য দপ্তর রেখেছিলাম তার একটাই কারণ, এই যে স্বাস্থ্য বিভাগে উন্নয়ন, এই উন্নয়ন কখনোই একটা রাজ্যমন্ত্রীর পক্ষে করা সম্ভব নয়, এবং এটা একটা ভাস্ট এরিয়া। তাই চিকিৎসা এ বাংলায় নেই, স্বাস্থ্য পরিষেবা নেই, মানুষকে ভগবানের উপর ভরসা করে বাঁচতে হয়। সেরকম উত্তরবঙ্গের মানুষ আসামে চলে যেতে বাধ্য হচ্ছে, কারণ উত্তরবঙ্গের এই অবহেলা, বছরের পর বছরের অবহেলার ফলে যেটা হয়েছে, উত্তরবঙ্গের হেলথ যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচার সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে, এবং হেলথ ইনফ্রাস্ট্রাকচার বলে কিছু নেই। ব্যাস, ঝড় উঠে গেল রাজনীতির। ওদিকে প্রতিবাদের ঝোড়ো হাওয়া সেই উত্তরেই, আলিপুরদুয়ার লাগোয়া ময়নাগুড়িতে আবাসের বরাদ্দের দ্বিতীয় কিস্তির দাবিতে গত বছর 31শে মার্চের কথা, লোকসভা নির্বাচনের মুখে জলপাইগুড়িতে আছড়ে পড়েছিল বিধ্বংসী টর্নেডো। জলপাইগুড়ি সদর এবং ময়নাগুড়ি ব্লক মিলিয়ে কয়েক হাজার বাড়ি ভেঙে পড়েছিল সেদিন রাতেই উত্তরবঙ্গ উড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বছর ঘুরতে চললেও দ্বিতীয় কিস্তির টাকা পাননি অনেকেই। তারই প্রতিবাদ দুর্গতদের, বিক্ষোভ চলল বিডিও অফিসে। এই তো আর 1.5-2 মাস পেরোলেই বর্ষাকাল, অর্থাৎ সামনেই বর্ষাকাল। তার আগে বাড়ির কাজ যদি সম্পূর্ণ করা না যায়, এই মানুষগুলো কোথায় থাকবেন? গাছের তলায়? সিঁদুরে মেঘ দেখছেন তিস্তা পাড়ের টর্নেডো বিধ্বস্ত সুকান্তনগরের মানুষ। অথচ মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, লোকসভা ভোটের প্রচারে এসে বলেছিলেন ক্ষতিগ্রস্তদের বাড়ি বানিয়ে দেওয়ার জন্য 1,20,000 টাকা দেওয়া হবে। 20,000 টাকা যারা পেয়েছেন, প্রশাসন তাদের আবার 40 দেবে।
তাহলে প্রথম কিস্তি 60 হয়ে গেল, আর 60,000 দ্বিতীয় কিস্তিতে পাবেন, অর্থাৎ 1,20,000 টাকায় প্রশাসন আপনাদের কাছে পৌঁছে দেবে। মনে রাখবেন, ঘর তৈরি করতে শুরু করুন। এই লোকগুলো এতদিন ঘর পায়নি কেন? ওই এলাকায় প্রধানমন্ত্রী ঘর যায়নি তো, তা তো না, কেউ না কেউ তো পেয়েছে। ঘর যারা পেয়েছে তারা কারা? তৃণমূলের নেতারা কি ঘর পেয়েছে ওখানে, সেই জন্য কি এরা ঘর পায়নি? মাটির ঘরে থাকে, যাদের ঘরগুলো ভেঙে গেছে, উপড়ে গেছে। তাই আমি আজকে বলে যাই, আমার বিরুদ্ধে কেস করলে করো, গরিব লোকেদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস যাও, আমি গর্ববোধ করব, আমি গর্বিত হব। প্রথম কিস্তিতে তারা 60,000 টাকা পেয়েছিল, এই জলপাইগুড়ি সুকান্তনগর কলোনির বাসিন্দারা। কিন্তু অভিযোগ যে অনেকে তারপরে আরো 60,000 টাকা করে পেয়ে গেছেন। কিন্তু এই যে মানুষজন যারা দেখছেন, তারা কিন্তু এই সুকান্তনগর কলোনির সকলে বাসিন্দা, এরা কিন্তু এখনো ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ। কিনছি 60,000 টাকা শেষ, এখন বলে যে পাকা হল দেখবে, গার্ডওয়াল করতে হবে। তাহলে আমি কি করব? কিছু লোক আছে 15 জনের মতন, ওরা 1,20,000 পাইছে। ওদের তো পাকা ঘর করাই ছিল, ওদের হয়তো টিন কেউ উড়ে গেছে, কারো হয়তো বেড়া উড়ে গেছে, ওরা কোনো রকম বানায় নিছে, ওরা 1,20,000 করে পেয়ে গেছে। আমরা তো বানাইতে পারতেছি না। প্রথম কিস্তির টাকা পাওয়া গেলেও দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছে মাত্র কয়েকটি পরিবার। তাহলে সকলে পেলেন না কেন? অনেকে যাদের বাড়িঘর তেমন ক্ষতিগ্রস্ত হয়নি, তারাও মোটা অঙ্কের টাকা পেয়ে গেছেন। কিন্তু প্রকৃতি যাদের বাড়িঘর ড্যামেজ হয়ে গেছে, সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে, কিছু নেই, টিনের ঘর, যাদের একদম থাকার জায়গা নেই, তাদের এখন পর্যন্ত টাকা দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গ সরকার বিজেপি বা তৃণমূল দেখে তো আর টাকা দেয় না, ক্ষতিগ্রস্ত মানুষ হিসাবে তাদেরকে টাকা দেয়। তো তার জন্য, আর যারা পাননি, আমাদের নেত্রী বা আমাদের দল এখন পর্যন্ত সেগুলো নিয়ে চেষ্টা করছে যাতে খুব দ্রুত বর্ষা আসার আগে বা ঝড় ওঠার আগে এই মানুষগুলো সঠিক সময় টাকা পেয়ে যায়। রাজনীতির স্বজন পোষণ, বিজেপির অভিযোগ তেমনই। আর তৃণমূলও জবাব দিয়েছে, বলল সরকার চেষ্টা করছে দ্রুত টাকা দেওয়ার। এই তো সেদিন বিধানসভায় রাজ্য বাজেট পেশ হলো, সেদিনই তো বললেন মুখ্যমন্ত্রী, বললেন মাথার ছাদ সবাই পাবেন। তার মানে মোট 28 লক্ষ। এরপরেও যদি কারো এই লিস্টে থেকে না থাকে, সে চায়, সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করে দেবো। আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না, কারণ মানুষের মাথার উপরে একটা আশ্রয় মানুষের জীবনের গভীর শিকড়। দেখুন, 135টি পরিবারের বাড়ি বানাবার জন্য বরাদ্দ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। 31শে মার্চ টর্নেডো আছড়ে পড়ল, আর মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন তার ঠিক পরপর। কিন্তু বছর ঘুরতে চললেও এখনও সেই দ্বিতীয় কিস্তির টাকা অনেকেই পেলেন না। কেন? প্রশ্ন তো উঠবেই। আবার তুলছি প্রশ্ন। পুরো একটা হাইলি টেকনিক্যাল বিষয়। মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন নিশ্চয়ই হওয়ার কথা বা হয়েছে। এখন যাদের হয়নি বা আদৌ যদি কোথাও কোনো অভিযোগ থাকে, তাহলে তার টেকনিক্যালিটিস কী আছে, এটা প্রশাসনিক ব্যক্তিরাই বলতে পারবেন। কুণালবাবু বলছেন প্রশাসনিক অফিসাররা, অর্থাৎ আধিকারিকরাই যা বলার বলবেন। তা সব জেনেও বিডিও কি বললেন? অভিযোগটা পেলাম, আমি খতিয়ে দেখছি। তাতে কার কি আসে যায়, কি বা আসে যায় শুনি। কোভিড 2 লাইন ধার করেই বললাম। দেখলেন তো এতক্ষণ, কে মরলো কে বাঁচলো সে তো আমার আপনার মতো সাধারণ বাড়ি। কে পেলো কে পেলো না সে তো বঞ্চিতই। নেই রাজ্যের মানুষ বলেই কি তীর্থের কাকের মতো শুধুই সরকারের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়? কিন্তু শাসকের এবং বঙ্গের রাজনীতিতে তাতে কি সত্যি কোনো প্রভাব পড়ে? সত্যি কিছু এসে যায়? রুটি, কাপড় এবং বাড়ি, হিন্দিতে যাকে বলা হয় রুটি, কাপড়া और मकान, এই রাজনীতিতে এখন বেহুঁশ। হুঁশ শুধু ভূতে। ভোট বড় বালাই, তাই রাজনীতি এখন ভূত খুঁজছে। ভূতের টানা পড়েন। শাসক আছে, প্রধান বিরোধী পক্ষ বিজেপিও আছে, আর এই ভূতের খোঁজেই অদ্ভুতুরে সব কাণ্ড কারখানা। চলুন যাই আরামবাগ। দিব্যি বেঁচে পড়তে আছেন, করে কমে খাচ্ছেন, অথচ ভোটার তালিকায় তারা মৃত। জ্যান্ত ভূতে তৃণমূল চেয়ারম্যানের চোখ কপালে উঠেছে। 24-এও ভোট দিয়েছেন, কি করে ভোটের খাতায় মেরে ফেলা হলো তাদের? একজন নয়, 13 জন, শুধু একটি বুথেই। আরান্ডার, জায়গাটার নাম আরান্ডা, 261 নাম্বার বুথ।
আমি আর বেঁচে আছি, মাঠে কাজ করছি। হ্যাঁ, ভোটার লিস্টে আমি মৃত। 13 জন যারা জেনুইন ভোটার বেঁচে আছে তাদেরকে মৃত বলে দেখানো হয়েছে। তিস্তা পাল, তারপরে আর হচ্ছে গৌরীশঙ্কর পাল সহ এরকম 13 জন। এখন দিদির ভাইদের সমস্যা হয়ে গেছে কি, যেহেতু দিদি বলেছেন যে ভুয়ো ভোটার বের করতে হবে, অতএব ভাইয়েরা তারা গ্রামে গ্রামে বেরিয়েছেন, বেরিয়ে গ্রামের মানুষকে বিভ্রান্ত করছেন। তারা বলতে চাইছেন 261 নম্বর বুথ প্রতাপনগরে আপনার যে 13 জনকে জীবিত আছে তাদেরকে মৃত করে দিয়েছে। আবার অবাক বিষয়, যারা এখানকার ভোটার নয় এরকম 9 জন বহিরাগত ভোটারকে এই সংসদে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগডুম বাগডুম এর নামে তার নামে দোষ দিলে তো হয় না। হ্যাঁ, আমি বেঁচে আছি, অথচ আমার সমস্ত পরিচয়পত্র আমার কাছে ডকুমেন্টস আছে, অথচ মৃত ভোটার। ব্লকে জানিয়েছে আরামবাগ ব্লক। বস্তি বানার পাচ্ছি নি, কন্ট্রোল দেবে নে, তারপরে জমির কিছু টাকা পাচ্ছি নি। চক্রান্ত করে এগুলো করানো হয়েছে, এগুলো তো ঠিক নয়, কারণ আমরা হচ্ছে প্রকৃত জেনুইন ভোটার। প্যান্ডোরার বাক্সটা খুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। আর এই ভূতেই হই হই রই রই, রাজনীতির দুই শিবিরে দারুণ চাপানুতো। এটা নির্বাচন কমিশন করছে। আপনারা জানেন না, আমাদের নেত্রী বলবে যে উনি ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের, উনি উচ্চ পদে ছিল, তাকে বিজেপি বসিয়েছে। নির্বাচন কমিশনের যে দপ্তর আছে সেখানে ওসি রয়েছেন, সেখানে নির্দিষ্ট ফর্ম রয়েছে। 7 নম্বর ফর্মে বাদ দেওয়া যায় সেই ফর্ম, যে পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো তৃণমূল কংগ্রেসের নেতারা ওরা প্রয়োগ করুন না। এত সুগভীর ষড়যন্ত্র, যেমন বিহারে করেছে, আপনার ইয়েতে করেছে, আপনার পাঞ্জাবে করেছে, দিল্লিতে করেছে, হরিয়ানায় করেছে। বাংলাকেও দখল করতে চাইছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওদের চুরিটা ধরে ফেলেছে। নির্বাচন কমিশন ভারতবর্ষের একটি সম্পূর্ণ স্বশাসিত সংস্থা। সেই নির্বাচন কমিশনের দিকে আঙুল না তুলে আমাদের উচিত হচ্ছে যে পদ্ধতিতে ভোটার তালিকায় নাম তোলা হয়, যে পদ্ধতিতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া যায় সেই পদ্ধতিটা অবলম্বন করুন। এটা তো নির্বাচন কমিশন করছে। বাংলাতে বারে বারে চেষ্টা করেছে, বিভিন্ন রকম কলাকৌশল অবলম্বন করেও বাংলাকে ওরা দখল করতে পারেনি। তাই বাংলার মাটি শক্ত ঘাঁটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি, এ মাটিতে ওরা কোনো রকম পেরে ফুটতে পারবে না। এই যে পুরো ভুয়ো ভোটার নিয়ে যে ইস্যুটা চলছে এখন, বিতর্কটা, এটা কিন্তু খুঁচিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাই বলে যে শাসক একা নেমেছে এমন নয়, ভূত খুঁজতে শাসক একা মাঠে নামেনি, বিজেপিও নেমে পড়েছে পুরো দমে। 26-এর আগে টক্কর যেন শেয়ানে শেয়ানে। ভাবখানা এমন, তোমরা যদি চলো ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়। এক লপ্তে 42,000 ভূত শুধু উত্তর মালদাতেই ধরেছে পদ্ম শিবির, তেমনটাই দাবি পদ্মের। এই ভূতেরা নাকি লুকিয়েছিল মালদা উত্তর কেন্দ্রে। আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল বারেক, আলাদাব হুসেন, আব্বাস আলী, আনো বেগম, আব্দুল হান্নান। নামগুলো শুনলেন, একটার পর একটা নাম। ভূতেদের নিবাস কোথায়? মালদার চাঁচল। আরও স্পষ্ট করে বললে উত্তর মালদার চাঁচল। খাতায় কলমে এদের নাম রয়েছে, কিন্তু বাস্তবে কোনো অস্তিত্বই নেই, এমনটাই দাবি বিজেপির। ব্যক্তি এক, বাবার নামও এক, অথচ এপিক নাম্বার আলাদা। বিজেপির দাবি এরা নাকি সবাই বাংলাদেশি। ইশারা কোন দিকে বুঝতে পারছেন? তালিকা ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠিয়ে দিয়েছে বিজেপি। তৃণমূলের মধ্যে বাংলাদেশি বিদেশি ভোটার সব ঢুকে আছে। আরে ওদেরকে তালিকা থাকবে না, তালিকা আমাদের কাছে আছে, নিজের দলকে পারবে না। লাভলি খাতুন, যাকে ঘিরে বিতর্কের শেষ নেই যে তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারী। সেই লাভলি খাতুন যে গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন, সেই রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত মূলত উত্তর মালদা লোকসভা কেন্দ্রে। আর সেই লোকসভা কেন্দ্রেই সামনে এসেছে 42,000 ভুতুরে ভোটার। সম্পূর্ণ ভুয়ো ভোটার, যেটা আমরা ইলেকশন কমিশনের কাছে 2024 সালে পাঠিয়েছিলাম। শুধুমাত্র উত্তর মালদা লোকসভা থেকেই 35 থেকে 42,000 এরকম ভুয়ো ভোটারের রিপোর্ট আমরা ইলেকশন কমিশনকে পাঠিয়েছিলাম। এইটা মমতা ব্যানার্জি কিন্তু জেনে গেছেন। ওই ভোটারে ভোটারদেরকে নিয়েই একটা অংশের তারা কিন্তু ভোটে নির্বাচনে বৈতরণী পার হচ্ছে। জেনে গেছেন বলে পশ্চিমবঙ্গে এমন একটা পরিবেশ তৈরি করেছেন, 2-3টে কোথাকার স্যাম্পেল কপি ওনাকে কে দিয়েছে যে মুসলমান কিংবা সংখ্যালঘুদের নাম কেটে
দিল্লি কিংবা গুজরাট কিংবা হরিয়ানা থেকে হিন্দুরা এসে ভোট দিচ্ছেন, সেটা বিজেপির পক্ষে। মমতা ব্যানার্জির এটা জানা উচিত, গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে মমতা ব্যানার্জির ভোটের কারিগর কারা। চোর তো বড় চোর তো ওরাই, তাই বড় চোর বলে তারা এই কথাটা বলছেন। কিন্তু আমাদের নেত্রী কিন্তু কারোর উপরে দোষারোপ করেননি। এই কাজের যারা দায়িত্ব রয়েছেন তাদের প্রক্রিয়া ভুল, তারা সঠিকভাবে কাজ করছে না বলেই আজকে দলকে নির্দেশ দিয়েছেন। শুধু উত্তর মালদা না, সারা পশ্চিমবঙ্গে 42টি লোকসভাতে প্রায় 17.5 লক্ষ ভোটারের নাম। আমি এই লোকসভা নির্বাচনের আগে ডুপ্লিকেট নাম প্রায় আমার লোকসভা থেকে 4-5 হাজার নাম কাটাতে পেরেছিলাম, এবং তার অনেকগুলো, এটা হিমশৈলের চূড়া মাত্র। যদি সত্যি ভুয়ো ভোটার থাকে তো তৃণমূলই তো আপত্তিটা করছে, অন্য কেউ তো আপত্তিটা করছে না। তো আপত্তি তৃণমূল যদি করে থাকে তাহলে সেই ভুয়ো ভোটার চিহ্নিত হবে। যদি ভুয়ো ভোটার থাকে, আমরা তো বলছি যে ভুয়ো ভোটার লিস্ট থেকে দূর করতে হবে। মাননীয়া যে কথা বলছেন তার আসল উদ্দেশ্য হচ্ছে হিন্দি ভাষাভাষী এবং হিন্দু বাঙালির ভোট বাদ দেওয়া। কমিশনকে আমরা স্পষ্টভাবে এখানেও জানিয়েছি, দিল্লিতেও জানিয়েছি। অনেক নাম কাটাতে পারিনি আমরা, এটা ফ্যাক্ট যে এইভাবে বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটারদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা ধরছে কে? এটা তো মমতা ব্যানার্জির প্রশাসনের লোকেরা ধরছেন। এর পেছনে কেন্দ্রীয় নির্বাচন কমিশন আছে, কেন্দ্রীয় এজেন্সি আছে, বিজেপির চক্রান্ত আছে। কিভাবে তথাকথিতভাবে ঘোটালা করেছে বিজেপি আর 2-3 দিনের মধ্যে প্রকাশ্যে নিয়ে আসবে। তৃণমূল অভিযোগ করেছে গাইডলাইনের বাইরে গিয়েই, কার গাইডলাইন? জাতীয় নির্বাচন কমিশন তার নিজের গাইডলাইনের বাইরে গিয়েই কাজ করছে, এটা তৃণমূলের অভিযোগ। আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল দেখিয়েছেন কিভাবে একই এপিক নাম্বারে রয়েছেন দুই রাজ্যের দুই ব্যক্তি। দেখুন, নির্বাচন কমিশনের যে সাইট, সেখানে দুখানা আমরা নাম দেখতে পাচ্ছি। অদ্ভুত বিষয়, দুখানা জায়গাতেই কিন্তু একই এপিক নাম্বার XYZ06022243। তলার যেটা 2 নম্বরটা দেখা যাচ্ছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে XYZ06022243। প্রথমটায় দেখা যাচ্ছে ভিনসু ভাটিয়া, অর্থাৎ ভোটারের নাম হচ্ছে ভিনসু ভাটিয়া, 33 বছর বয়স, বাবার নাম অজয় ভাটিয়া, স্টেট হচ্ছে হরিয়ানা, ডিস্ট্রিক্ট হিসার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ যে বিধানসভা ক্ষেত্রে ইনি ভোটার হিসেবে নথিভুক্ত সেটা বারওয়ালা। উল্টো দিকে যে দ্বিতীয় নামটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মোহাম্মদ লালটু হোসেন, 37 বছর বয়স, আব্দুল বাড়ি, পশ্চিমবঙ্গের বাসিন্দা, মুর্শিদাবাদ জেলার বাসিন্দা, রানীনগর বিধানসভা ক্ষেত্রের ভোটার। এই এপিক ভূত ঘাট থেকে নামাতে চাইলেও কমিশন কিন্তু একেবারে ঝেড়ে ফেলতে পারছে না। কমিশনের নির্দেশ স্পষ্ট, সব রাজ্যের সিইও, ডিইও, ইআরওদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করতে হবে, অভিযোগ শুনতে হবে এবং এই ব্যাপারটা নিষ্পত্তি করতে হবে। কিন্তু বিতর্কে দাঁড়িয়ে পড়েনি।